প্রিয় দ্বাদশ শ্রেণী তথা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা, দেখো তোমাদের পরিবেশ বিদ্যা অর্থাৎ ইভিএস এর কিন্তু গুরুত্বপূর্ণ চতুর্থ সেমিস্টার ফোর্থ সেমিস্টারের জন্য দেখো সাজেশনের মধ্যে তোমাদের কিন্তু 4টি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। একটি কোশ্চেন ব্রড কোশ্চেন 6 নম্বরের, আর বাকি যে কোশ্চেনগুলো রয়েছে 2 নম্বরে। দেখো এই চ্যাপ্টার থেকে তোমাদের কিন্তু টোটাল 4টি কোশ্চেন পড়লে কিন্তু আশা করি কমন পেয়ে যাবে। হ্যাঁ, দেখে নাও। দেখো তোমাদের দ্বাদশ শ্রেণী রয়েছে, দেখো পরিবেশ বিদ্যার চতুর্থ দেখো অধ্যায় রয়েছে। আর আর উত্তরগুলো অবশ্যই তোমাদের পরপর বলে দেবো। রয়েছে ইউনিট 6। দেখো তোমাদের সিলেবাস তোমরা খুললে বুঝতে পারবে। দূষণ হ্রাস আর রয়েছে পরিবেশগত মান উন্নয়নের কৌশল। দেখো এখান থেকে এই কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। তবে এই কোশ্চেনটি আমি দুভাবে তোমাদের কিন্তু আনসার লিখিয়ে দিয়েছি। দেখো, দূষণ হ্রাস ও পরিবেশগত মান উন্নয়নের কৌশলগুলি আলোচনা করো। দেখো 6 নম্বরে তোমাদের থাকবে কোশ্চেনে। তো দেখো, দূষণ হ্রাস বা দূষণ কমানোর জন্য এবং পরিবেশের মান উন্নয়নের জন্য কোন কোন কৌশল বা কোন কোন টেকনিক গুলো রয়েছে সেগুলো তোমাদের আলোচনা করতে হবে। দেখো আমি প্রথমেই বলে দিচ্ছি। দেখো প্রথমে ভূমিকা বলবে, কিছুটা ভূমিকা লিখবে এখানে। ভূমিকা লেখার পর তোমাদের কিন্তু লিখবে দূষণ হ্রাসের কৌশল। দেখো এই দূষণ হ্রাসের বা হ্রাসের কৌশলগুলির মধ্যে রয়েছে 3R। 3R বলতে এখানে দেখো 3টি আর। 3টি আর বলতে এখানে কি বোঝানো হয়েছে? 3R বলতে প্রথম আর রয়েছে রিডিউস। রিডিউস মানে কমানো। রিউস মানে সেকেন্ড রয়েছে রিউস মানে পুনর্ব্যবহার। আর রিসাইকেল মানে দেখো নবীনীকরণ। ঠিক আছে, অর্থাৎ পুনর্ব্যবহার। ঠিক আছে, এরপর আমরা দেখে নিচ্ছি। দেখো রিডিউস, রিডিউস কথার মানে কিন্তু দেখো ব্যবহার কমাতে হবে। ওকে। আর রিউস, রিউস মানে পুনরায় ব্যবহার করা যাবে, যেমন প্লাস্টিকের বোতল রয়েছে, অন্যদিকে রয়েছে কাগজ রয়েছে, মানে প্লাস্টিকের বোতল রয়েছে, তারপরে কাপড়ের ব্যাগ রয়েছে, এগুলো পুনরায় ব্যবহার করা যেতে পারে। পুনর্ব্যবহার, পুনর্ব্যবহার। ঠিক আছে, রিউস। রিসাইকেল, রিসাইকেল মানে এখানে কিন্তু পুনর্ব্যবহার মানে কাগজ রয়েছে, প্লাস্টিক রয়েছে, কাঁচ রয়েছে, এগুলো কিন্তু একবার ব্যবহার করলেও কিন্তু তারা পরবর্তী পর্যায়ে কিন্তু এগুলোকে আবার রিসাইকেল করে এগুলো কিন্তু ব্যবহার করা যায়। এরপরে রয়েছে দেখো পরিবেশ বান্ধব। পরিবেশ বান্ধব কোন কোনগুলো রয়েছে? দেখো, নবায়নযোগ্য। নবায়নযোগ্য কথা মানে হলো নবীনীকরণযোগ্য। নবীনীকরণযোগ্য শক্তির ব্যবহারের মধ্যে সৌরশক্তি, বায়ু শক্তি, ভূগর্ভের তাপ শক্তি, ঠিক আছে, সমুদ্রের ঢেউ শক্তি, এগুলো। এরপরে রয়েছে দেখো তোমাদের পরিবেশ বান্ধব পরিবহন। পরিবেশ বান্ধব পরিবহন বলতে গণপরিবহন রয়েছে, সাইকেল রয়েছে। এছাড়াও তোমরা বলতে পারো ই ই সাইকেল। ই সাইকেল রয়েছে যেগুলো ইলেকট্রনিক্সে যেগুলো চলে, যেগুলো ব্যাটারিতে চলে, সেগুলো কিন্তু পরিবেশ বান্ধব। ঠিক আছে, এরপরে রয়েছে দেখো রাসায়নিক সচেতন ব্যবহার। রাসায়নিক সচেতন ব্যবহার, দেখো যে সমস্ত কেমিক্যাল গুলো রয়েছে সেই সমস্ত কেমিক্যাল গুলো মানে ব্যবহার কোন কোন কেমিক্যাল গুলো ব্যবহার করলে মানে ভালো হবে বা আহ, কোনো ক্ষতি হবে না, সেই মধ্যে রয়েছে দেখো রাসায়নিকের মধ্যে রয়েছে ঘর পরিষ্কারের জন্য ক্ষতিকারক রাসায়নিকের বদলে কিন্তু পরিবেশ বান্ধব পণ্য ব্যবহার করতে হবে। ওষুধপত্র নর্মদায় ফেলা থেকে বিরত থাকতে হবে। দেখো কিছু কিছু ঔষধপত্র রয়েছে, তারপরে সিরিঞ্জ রয়েছে, বিভিন্ন যেগুলো রয়েছে আর কি, যেগুলো বজ্র পদার্থ, সেগুলো বলতে পারো রাসায়নিক, বিশেষ করে রাসায়নিক ঔষধপত্র পণ্য ব্যবহার পণ্য ব্যবহার করা করা কিন্তু আহ করা থেকে কিন্তু বিরত থাকতে হবে, সেগুলো রয়েছে। এরপরে রয়েছে আহ বর্জ্য। এই বর্জ্য, দেখো বর্জ্য ব্যবস্থাপনার মধ্যে রয়েছে শিল্প এবং আবাসন। আবাসন মানে গৃহস্থালির, আবাসন মানে গৃহস্থালির থেকে উৎপন্ন বর্জ্যকে, দেখো বর্জ্যকে সঠিকভাবে পৃথকীকরণ করতে হবে, প্রক্রিয়াকরণ করতে হবে, এবং জৈব বর্জ্য থেকে কিন্তু সার তৈরি করাও যেতে পারে, যাকে আমরা কম্পোস্টিং সার বলি। এরপরে রয়েছে দেখো শিল্পক্ষেত্রে নিয়ন্ত্রণ। দেখো শিল্পক্ষেত্রে নিয়ন্ত্রণ বলতে শিল্প কলকারখানা থেকে যে সমস্ত ধোঁয়া নির্গত হয় সেই ধোঁয়াগুলোকে পরিশ্রুত করা হয় স্ক্রাবারের সাহায্যে। ফিল্টার রয়েছে, ক্যাটালিটিক কনভার্টার ব্যবহার করলে কিন্তু পরিবেশ আহ মানে পরিবেশকে দূষণ মুক্ত রাখা সম্ভব। এরপরে রয়েছে দেখো পরিবেশগত মান উন্নয়নের কৌশল। আরেকটি রয়েছে দেখো, প্রথমটি যেটি বললাম কিন্তু সেটি কিন্তু দূষণ, সেটি কিন্তু দূষণ হ্রাসের কৌশল রয়েছে। আর এখন বলছি কিন্তু পরিবেশগত মান উন্নয়নের কৌশল। প্রথমে রয়েছে দেখো বন সংরক্ষণ এবং বৃক্ষরোপণ রয়েছে। টেকসই টেকসই বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা সুস্থায়ী কৃষি। টেকসই টেকসই কৃষি কথার মানে তোমরা এখানে লিখে নেবে সু সরি সুস্থায়ী কৃষি। সুস্থায়ী কিন্তু আহ, কৃষি যাকে বলা হয়, দেখো এই টেকসই উন্নয়ন বা ইংলিশে বলা হয়
হ্যাঁ, সাস্টেনেবল ডেভেলপমেন্ট, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। ঠিক আছে, সাস্টেনেবল ডেভেলপমেন্টের মধ্যে দেখো রয়েছে টেকসই কৃষি। এই টেকসই কৃষি বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা সুস্থায়ী কৃষির মধ্যে রাসায়নিক সার, কীটনাশকের ব্যবহার কিন্তু কমিয়ে জৈব সার এবং প্রাকৃতিক চাষ পদ্ধতি অনুসরণ করা যেতে পারে। ঠিক আছে, যেমন জৈব সার সব থেকে বেশি ব্যবহার করে আমাদের ভারতবর্ষে সিকিমে কিন্তু কীটনাশক বা রাসায়নিক সার ব্যবহার করা হয় না। এরপরে রয়েছে দেখো তোমাদের দূষণ প্রতিরোধ ব্যবস্থাপনা। দেখো দূষণ ব্যবস্থাপনার প্রতিরোধ মধ্যে রয়েছে কি কি, তারপরে রয়েছে দেখো দিতে রয়েছে আইন ও নীতি প্রয়োগ করতে হবে গভর্নমেন্ট থেকে। এরপরে রয়েছে সচেতনতা, অর্থাৎ সাধারণ মানুষকে বা আমাদের জনগণকে পরিবেশ সম্পর্কে বিভিন্ন সচেতন ভাবে তাদের কিন্তু শিক্ষা দিতে হবে এবং তাদের মনের মধ্যে সচেতনতা জাগিয়ে তুলতে হবে। ঠিক আছে, তো এগুলো রয়েছে। এরপরে দেখো এই কোশ্চেনটি, যেই কোশ্চেনটি আমি এত সময় আলোচনা করলাম, দূষণ নিয়ন্ত্রণের কৌশলগুলো এবং দেখো যে সুস্থায়ী উন্নয়নের মানে পরিবেশের মান উন্নয়নের কৌশলগুলো, এই কোশ্চেনটি কিন্তু আমি আলাদাভাবে তোমাদের লিখিয়ে দিয়েছি দেখো, অথবা দিয়ে কিন্তু লিখিয়ে দিয়েছি। আর তোমাদের একটা কথা আমি একটু পরে বলছি। দেখো এই কোশ্চেন তোমরা এইভাবে লিখলে পারো, তোমরা প্রথম কোশ্চেনের আনসারটি ওইভাবে লিখতে পারো। আর ওই কোশ্চেনের আনসার কিন্তু সেকেন্ড ভাবে লিখিয়ে দিয়েছি। দেখো পরিবেশ হ্রাস ও পরিবেশের মানগত উন্নয়নের কৌশলগুলো কি কি। দেখো 3R, কম্পোস্টিং, প্লাস্টিকের বর্জন, জল সংরক্ষণ। তারপরে সেকেন্ড রয়েছে শক্তি ও পরিবহন। দেখো নবায়নযোগ্য বা নবীনীকরণযোগ্য শক্তি রয়েছে, বিদ্যুৎ সাশ্রয় রয়েছে, পরিবেশ বান্ধব পরিবহন রয়েছে। তারপরে 3-এ রয়েছে কৃষি ও শিল্প ও কৃষি রয়েছে। দেখো দূষণ নিয়ন্ত্রণ প্রযুক্তি, টেকসই কৃষি, ইপিআর রয়েছে দেখো। এরপরে 4-এ রয়েছে আইন ও নীতি। ঠিক আছে, এরপরে রয়েছে দেখো তোমাদের আইন ও নীতির মধ্যে রয়েছে ফরেস্ট কনজারভেশন, মানে আম, বনভূমি সংরক্ষণ অ্যাক্ট বা আইন রয়েছে। এরপরে রয়েছে দেখো তোমাদের 5-এ ব্যক্তিগত সচেতনতা ও দায়িত্ব রয়েছে। ব্যক্তিগত মানে তোমার আমার ক্ষেত্রে, প্রত্যেকটি নাগরিকের ক্ষেত্রে যে মানে সচেতনতা, সেই সচেতনতা দেখো বৃদ্ধি করার দায়িত্ব প্রত্যেকটি নাগরিকের কর্তব্য দায়িত্ব, সেগুলো রয়েছে এখানে। তাহলে কোশ্চেনটি কিন্তু এটা কমপ্লিট হলো। অর্থাৎ তোমরা প্রথম কোশ্চেনের আনসার কিন্তু তোমরা লিখতে পারো। দুটি উত্তর কিন্তু আমি লিখিয়ে দিয়েছি। প্রথমে যেই কোশ্চেনের আনসার লিখে দিয়েছি সেকেন্ড অর দিয়ে সেই একই কোশ্চেনের উত্তর। এরপরে রয়েছে দেখো সুস্থায়ী উন্নয়ন কাকে বলে, সাস্টেনেবল ডেভেলপমেন্ট কাকে বলে। দেখো সুস্থায়ী উন্নয়ন হলো এমন একটি উন্নয়ন যেটা বর্তমানে অর্থাৎ বর্তমানে চাহিদা পূর্ণ করে ভবিষ্যতের কথা চিন্তা করে যে উন্নয়ন সংগঠিত হয় তাকে সুস্থায়ী উন্নয়ন বলে। এখানে আমি লিখে দিয়েছি দেখো সুস্থায়ী উন্নয়ন হলো এমন একটি ধারণা ভবিষ্যৎ প্রজন্মের নিজস্ব চাহিদা মেটানোর ক্ষমতাকে বজায় রেখে এই যে বর্তমানে প্রজন্মের চাহিদা মেটানোকে সুস্থায়ী বা স্থিতিশীল উন্নয়ন বলা হয়। এরপরে রয়েছে দেখো মূলধন। দেখো সৌর মূলধন বা সোলার ক্যাপিটাল কাকে বলে। সৌর মূলধন বলতে দেখো পারবে তোমরা ক্লাস 10-এ পড়েছো। এরপরে পার্থিব মূলধন কাকে বলে দেখো, এটাও কিন্তু তোমরা ক্লাস 10-এ পড়েছো। পুনর্নবীনীকরণযোগ্য সম্পদ কাকে বলে। দেখো যে সমস্ত সম্পদ প্রাকৃতিক সম্পদ যেগুলোকে কিন্তু একবার ব্যবহার করলো পুনরায় তাকে ব্যবহার করা যায়, পরিবেশে আবার পুনরায় তাকে ফিরে পাওয়া যায়, পরিবেশে কোনো রকম ক্ষতি করে না, অর্থাৎ একবার ব্যবহার করলে তুমি বারবার তাকে ব্যবহার করতে পারবে, তাকে বলা হয় পুনর মানে পুনরায় ব্যবহার করতে পারবে, যাকে বলা হয় পুনর্নবীনীকরণযোগ্য সম্পদ বা অপ্রচলিত শক্তি সম্পদ। অপ্রচলিত শক্তি সম্পদ কোশ্চেনটি প্রায় সেম। তার কারণ দেখো অপ্রচলিত শক্তি কাকে বলে, যে সমস্ত শক্তি পৃথিবীর খুব কম দেশেই ব্যবহার করছে, মানে কম দেশে কিন্তু প্রচলিত, সেই শক্তিকে কিন্তু বলা হয় অপ্রচলিত শক্তি সম্পদ। যেমন সৌরশক্তি, বায়ু শক্তি, ভূগর্ভের তাপ শক্তি, জোয়ার ভাটার শক্তি। ঠিক আছে, বনজ সম্পদ, তারপরে জৈব বস্তু পুঞ্জ, মানে যাকে যাকে বলা হয় জৈব গ্যাস তোমরা বলতে পারো। ওকে, এই কোশ্চেনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং ভিভিআই খুবই গুরুত্বপূর্ণ। এরপরে ট্রিপল স্টার রেখেছে এবং এটিও কিন্তু ভিভিআই রয়েছে। অপুনর্নবীনীকরণযোগ্য সম্পদ কাকে বলে, যে সমস্ত সম্পদ প্রাকৃতিক সম্পদ যাকে একবার ব্যবহার করলে পুনরায় তাকে ব্যবহার করতে পারবে না, কিংবা পরিবেশে তুমি পুনরায় তাকে ফিরে পাবে না,
ঠিক আছে? পুনরায় তাকে পরিবেশে ফিরে পাবে না। যেমন কয়লাকে একবার ব্যবহার করলে তুমি পুনরায় ফিরে পাবে না। খনিজ তেলকে একবার ব্যবহার করলে তুমি পুনরায় ফিরে পাবে না। এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে সাথে অপ অপ্রচলিত বা অচিরাচরিত শক্তি কাকে বলে? একটু আগে বললাম যে সমস্ত শক্তির ব্যবহার পৃথিবীর কম দেশেই ব্যবহার করছে, অর্থাৎ প্রচলিত নয়, তাকে বলা হয় অচিরাচরিত শক্তি। জোয়ার ভাটা, সৌরশক্তি, মানে বিশ্বের বেশিরভাগ দেশ কিন্তু সৌরশক্তি এখনো কিন্তু ব্যবহার করছে না, বায়ু শক্তি ব্যবহার করছে না, ভূগর্ভে তাপ শক্তি ব্যবহার করছে না। জোয়ার ভাটা শক্তি কিন্তু সব দেশে ব্যবহার করা যায় না। এরপরে রয়েছে দেখো 3R, একটু আগেই বললাম তোমাদের, দেখো 3R বললাম, রিউজ বললাম, রিসাইকেল, রিডিউস, রিউজ বললাম, রিডিউস বললাম, তারপর রিসাইকেল বললাম, খুবই গুরুত্বপূর্ণ এবং ভিভিআই কোশ্চেনটি কিন্তু। এরপরে 4I বললাম, দেখো রিডিউস, রিউজ, রিসাইকেল, এর সাথে কিছু বর্জ্য বর্জ্য পদার্থ প্রত্যাখ্যান করা, প্রত্যাখ্যান করা মানে রিফিউজ করা, বাতিল করার 4 ধাপ বিশিষ্ট, ঠিক আছে, 4 ধাপ বিশিষ্ট, এটাকে বলে রিফিউজ। ওকে, প্রথম দেখো রিডিউস, রিউজ, রিসাইকেল, এই তিনটির সাথে কিছু বর্জ্য পদার্থ প্রত্যাখ্যান, প্রত্যাখ্যান মানে যেগুলো বাদ যায়, যেগুলো কোনো কাজে লাগে না, সেগুলোকে বলা হয় রিফিউজ। ওকে, তো সেটি হলো 4R। এরপরে রয়েছে তোমাদের 10-এ রয়েছে বর্জ্য ব্যবস্থাপনায় ফাইপারের কর্মসূচি কি? দেখো বর্জ্য ব্যবস্থাপনায় ফাইপারের কর্মসূচি রয়েছে, দেখো 5R আগে পড়লাম, 3R পড়লাম, 4R পড়লাম, এরপরে রয়েছে কিন্তু 5R, রিডিউস, রিউজ, রিসাইকেল এবং রিফিউজ, এর সাথে রিকভার, রিকভার কথার মানে কিন্তু পুনরুদ্ধার, পুনরুদ্ধার করার ব্যবস্থা এবং প্রক্রিয়া, সংযুক্তকরণের মাধ্যমে সামগ্রিক 5 ধাপ, 5 ধাপ মানে 5 ধাপ বিশিষ্ট পর্যায়ক্রমিক বর্জ্য ব্যবস্থাপনাকে ফাইপার বলে। ঠিক আছে, অর্থাৎ পূর্বের 4R এর সাথে রিকভার করে কিন্তু এই R যুক্ত করা হয়ে গঠন করা হয়েছে 5R। ওকে, তো তোমরা যারা 4th সেমিস্টার পরীক্ষা দেবে, তোমাদের যাদের ইভিএস সাবজেক্ট রয়েছে, তোমরা এই পিডিএফ দেখো, তোমরা সম্পূর্ণ যারা পিডিএফ নেবে, তোমরা কিন্তু 7890404016 এই নম্বরে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করবে, এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে। আর তোমরা যারা পেমেন্ট করবে, দেখো 9062386679 এই নম্বরে তোমরা পেমেন্ট করবে আর আমাকে হোয়াটসঅ্যাপ এই নাম্বারে তোমরা জানিয়ে দেবে। তোমাদের এই নাম্বার থেকে আমি পিডিএফ দেবো, সেই পিডিএফ তোমরা হোয়াটসঅ্যাপ থেকে, অর্থাৎ তোমরা এই পিডিএফ তোমরা জেরক্সের দোকানে গিয়ে ডাউনলোড করে নিতে পারবে, কিংবা কিংবা তোমরা কিন্তু এই পিডিএফ এর মোবাইল দেখে দেখেও পড়তে পারবে। ঠিক আছে, যখন তোমাদের প্রয়োজন হবে তখনই তোমরা কিন্তু মানে ডাউনলোড করে নেবে, একবারে ডাউনলোড করবে, আর সেই সঙ্গে তোমরা কিন্তু জেরক্সের দোকানে গিয়ে তোমরা জেরক্স করে নেবে। আমি যখন বলবো তখন জেরক্স করে নেবে। এখন তোমরা মোবাইল থেকে পড়তে থাকো। আর তোমাদের দেখো এই পিডিএফ পেতে গেলে কিন্তু অবশ্যই তোমরা তোমাদের পেমেন্ট করতে হবে। তোমরা জানো 105 টাকা, 105 টাকা কিন্তু তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে, মানে 105 মাত্র। এখানে কিন্তু তোমাদের কিন্তু 80 টাকা কিংবা 90 টাকা কিংবা 100 টাকা কিন্তু আমি দিতে পারছি না, তার কারণ এই পিডিএফ তৈরি করেছি অনেক পরিশ্রম করে। আর চ্যাপ্টার ওয়াইজ দেখো, চতুর্থ সেমিস্টারের চ্যাপ্টার ওয়াইজ, প্রত্যেকটি চ্যাপ্টার ওয়াইজ থেকে কিন্তু তোমাদের ধাপে ধাপে সিলেবাস ওয়াইজ কিন্তু তোমাদের এই পিডিএফ করা হয়েছে। যাদের ইচ্ছে অবশ্যই তোমরা যোগাযোগ করবে। আর আর তোমাদের মূল্যবান কমেন্ট সেকশনে জানাবে। ধন্যবাদ তোমাদের সবাইকে, থ্যাংক ইউ।